দেখো, তোমরা জানো যে বিগত প্রায় 1.5 বছর ধরে আমাদের ডব্লিউবি এক্সাম পোর্টালে ক্লাস বন্ধ ছিল। এবং যখন ক্লাস বন্ধ ছিল, কারণ আমার ব্যক্তিগতভাবে আমার শারীরিক অসুস্থতার কারণে ক্লাসটা বন্ধ ছিল, ঠিক আছে। এবং যখন ক্লাস বন্ধ ছিল, যখন আমি রিকভার করছি, প্রত্যেকের সবার উত্তর আমি দিতে পারিনি, কারণ প্রচুর এসএমএস আসতো। তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু এসএমএস আমি তোমাদের বলি, যেটা এখনও কমন। সেটা হচ্ছে, স্যার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা কবে হবে? 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, স্যার আমরা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা যখন হচ্ছে না, তখন আমরা কি অন্য কোনো এক্সামের দিকে যাব? 3 নম্বর কথা হচ্ছে, স্যার আপনি কবে ক্লাস শুরু করবেন? এগুলো থাকতো, ঠিক আছে। তো এখন যখন ক্লাস শুরু করে দিয়েছি, তখন আপনি কবে ক্লাস শুরু করবেন এটা আর আসে না। কিন্তু যে দুটো প্রশ্ন সবথেকে প্রিভেলেন্ট কোশ্চেন্স, সেটা হচ্ছে রেলওয়ে পরীক্ষা কবে হবে, এক। আর 2 নম্বর হচ্ছে, পরীক্ষা হলেও কি সেটা ঠিকভাবে হবে, যেরকমটা প্রবলেম হচ্ছিলো সেই প্রবলেম হবে কি না। আর 2 হচ্ছে, স্যার রেলওয়ে পরীক্ষা যখন হচ্ছে না, তখন আমরা কি অন্য কোনো পরীক্ষার দিকে সুইচ অন করবো? এই যে 3-4টে প্রশ্ন, এই প্রশ্ন যখন আমাদের সামনে এসে পড়ে, তখন আমরা তার যে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার, সেটা সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে দিতে পারি না, মানে আমাদেরকে দিতে দেওয়া হয় না। এই যে ওভারঅল যে সিস্টেম একটা করে রাখা হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গলে তো বটেই, ওয়েস্ট বেঙ্গলে তো আমাদের কেসের পরে কেস, কোর্টের পরে কোর্ট। মানে ব্যাপারটা হচ্ছে, স্টুডেন্টরা পড়বে নাকি রাস্তায় গিয়ে ধর্ণা দেবে, নাকি তারা আদপে প্রিপারেশনের দিকে নজর দেবে, সেই যে মানে আমরা ক্লাসের রুটিন করে তোমাদেরকে পড়াবো, নাকি আমরা আন্দোলনের রুটিন করব, যে কী কী টাইমে কী কী আন্দোলন করতে হবে। এবার কোনটা করব, এইটা হচ্ছে এর মাঝখানে আমরা ফেঁসে আছি বেসিক্যালি। এইটা হচ্ছে সমস্যা। শুধু তোমরা নাও, আমরাও, ঠিক আছে, তোমরা নাও আমরাও। এবার ব্যাপারটা কি, যে রিসেন্ট তোমরা দেখলে যে স্টাফ সিলেকশন কমিশনে যে এডিকুইটি এবং টিসিএস টোটাল একটা সিস্টেম, গুড সিস্টেম চলছিল, সেই সিস্টেমটাকে বাদ দিয়ে হঠাৎ করে এডিকুইটিকে এখানে ইন্ট্রোডিউসড করানো হলো। এডিকুইটির ব্যাপারে আমরা যদি দেখি, আমাদের যদি তুমি গুগলে সার্চ করলে এডিকুইটি বলে যদি সার্চ করো, এডিকুইটি রিসেন্ট এক্সামস অ্যান্ড অল দ্য ইস্যুস, এরকম কিছু লিখে তুমি গুগলে সার্চ করো, টোটাল এআই ভার্সনে তুমি তার একটা পুরো ব্যাকগ্রাউন্ডের পিকচার পেয়ে যাবে। তাতে তুমি দেখো, তুমি দেখবে যে কিছু লিস্টেড কোম্পানি আছে, ব্ল্যাক লিস্টেড কোম্পানি আছে, ঠিক আছে। সেই সমস্ত কোম্পানি দিয়ে, মানে কোড দ্বারা ব্ল্যাক লিস্টেড, এমনটা নয় যে বাজারে প্রচলিত ব্ল্যাক লিস্টেড, যে এই কোম্পানি খারাপ এই কোম্পানি ভালো, যেরকম আমরা বলে দিই যে এই নুনের প্যাকেট খারাপ এই নুনের প্যাকেট ভালো, তেমন নয়। ইট ইজ অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বাই অনারেবল কোর্টস, এবং তার দ্বারা বলা হয়েছে যে যে ব্ল্যাক লিস্টেড কোম্পানিগুলো দ্বারা এক্সামিনেশন নেওয়া যাবে না, কারণ তারা বিভিন্ন বিভিন্ন জায়গায় ব্ল্যাক লিস্টেড হয়েছে। সেই ব্যাপার নিয়ে এখনও পর্যন্ত আলোচনা চলছে, অনগোয়িং প্রসেসে কাজ হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে যে এই জিনিসটা ওয়েস্ট বেঙ্গলে তো ছিলই, এখন দেখা যাচ্ছে সেন্ট্রালের দিকেও এই যে একই নদী, এই যে একটা আবছা ব্যাপার, যে কবে কোর্ট কেস সমাধান হবে এবং কবে এক্সামিনেশন ডেট আসবে, এই যে একটা ধূসর একটা ব্যাপার। আমার ছোটোবেলায়, আমি ক্লাস যখন 9-10-এ ছিলাম, তখন একটা ঘোস্ট সিনেমা দেখেছিলাম, ফগ, ঠিক আছে, ফগ। এখন তো তোমরা বলবে স্যার সেন্টও হয়, বাট ফগ বলে একটা ঘোস্ট সিনেমা দেখেছিলাম। সেখানে দেখা যাচ্ছিলো সব কিছুই কুয়াশায় ভর্তি হয়ে যাচ্ছিলো, পুরো রিক্রুটমেন্ট সিস্টেমটা যেন সেরকম হয়ে গেছে। টোটাল রিক্রুটমেন্ট সিস্টেম ইজ কভার্ড উইথ ব্লারনেস, পুরোপুরি ব্যাপারটা মানে অস্পষ্টতা, আবছানেস, এই জিনিসগুলো দিয়ে কিন্তু পুরো ভর্তি। অর্থাৎ তোমরা জানো যে রেলওয়ের ব্যাপারে বলি, রেলওয়ের রিক্রুটমেন্টের ব্যাপারে যেটা বলার কথা, সেটা হচ্ছে যে রেলওয়ে যে আরআরসি গ্রুপ ডি, এই আরআরসি গ্রুপ ডির ব্যাপার, যেটা হচ্ছে আমরা জানি যে কয়েক কোটি ফর্ম ফিল আপ হয়েছে, এবং সেটা নিয়ে আমরা জানি মামলা চলছিল, আমরা সবাই জানি এটা। 10th হবে নাকি যারা টেকনিক্যাল, যারা ভাবে সমর্থ, তাদেরকে নেওয়া হবে। তো যখন একটা ছোট ব্রিফ নোটিফিকেশান রেল বার করেছিল, ঠিক আছে, সেই ডেটের আগেই রেল এটা বলেছিল 2018-19-এ, যে যখন 2022-23-এও বলেছিল, তার আগেও একবার বলেছিল যে নোটিফিকেশান দিয়ে, যে এরপর থেকে কিন্তু যারা টেকনিশিয়ান, মানে টেকনিশিয়ান নয়, যারা টেকনিক্যাল, তাদের কিন্তু এই রেলওয়ে গ্রুপ ডি যে টেকনিক্যাল পোস্টগুলো আছে তাতে দেওয়া হবে, যেগুলো নন টেকনিক্যাল পোস্ট আছে তাতে 10th দেওয়া হবে, ঠিক আছে। এবার যখন নোটিফিকেশান বার হলো, তখন দেখা গেল যে বিভিন্ন পরিমাণ চাপ থাকে, অবশ্যই একটা রিক্রুটমেন্ট প্রসেসের উপর বিভিন্ন চাপ থাকে, সেই প্রেশার হোক বা কোনো কিছু ভেবে হোক, তারা লিখলো যে 10th অ্যান্ড আইটিআই বোথ, মানে 10th অর আইটিআই, অর্থাৎ তুমি 10th হলেও পারবে, তুমি আইটিআই হলেও পারবে। যারা টেকনিক্যালি, যারা সাউন্ড, অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে, টেকনিক্যাল সার্টিফিকেট আছে, তারা গেল ভরকে।
কারণ তারা দেখলো যে আমরা তাহলে এই যে টেকনিক্যাল কোর্স করার জন্য আমাদের যে পেমেন্ট খরচা হলো, শুধু পেমেন্টের কথা ছাড়ো, টাইম ইজ মানি অ্যাকচুয়ালি আমরা বলি, সময় মূল্যবান। তো টাইম যেটা নষ্ট হলো প্লাস আমাদের যে বার্ডেন চাপলো, আমরা যে সময়টাকে ইনভেস্টমেন্ট করলাম, তার কি হবে? অর্থাৎ যেটা রেল বলে আসছিল সেইটা তো রেল করলো না। তো এই হচ্ছে, এর ওপরে বেস করে তোমরা জানো যে নিরঞ্জন কুমার এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া তার উপর বেস করে একটা কোর্ট কেস হয়। প্রথমে এই কেসটা সিএটির হাতেই ছিল, আমরা সবাই জানি। এবং সেইটা সিএটি কি, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ঠিক আছে? তুমি সিজিএটি এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে www.cgat.gov.in এরকম সামথিং আছে, বাট সিজিএটি এর যে অ্যাকচুয়াল যে ওয়েবসাইটে, সেখানে cgat.gov বলে তুমি সার্চ করো, তুমি পেয়ে যাবে। তো এই সিজিএটির যে ওয়েবসাইট আছে তাতে অর্ডারও আছে, প্রিভিয়াস অর্ডার আছে, রিসেন্ট অর্ডার দেওয়া হয়নি, কারণ রিসেন্ট এখনও পর্যন্ত সদ্য দিল্লি হাইকোর্টের কাছে ছিল, ঠিক ডিএইচের কাছে ছিল, মাননীয় দিল্লি হাইকোর্টের কাছে ছিল, সেখান থেকে সেটা আবার সিএটির কাছে চলে গেছে। সিএটি বেসিক্যালি কী করে, প্রাথমিকভাবে দিল্লি হাইকোর্টের প্রথমে মামলাটা যায়নি, প্রথমে সিএটির কাছেই ছিল। তো সিএটি বললো যে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসে কারোর অধিকার নষ্ট করা হচ্ছে না, বঞ্চনা করা হচ্ছে না, কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কী বলেছে, দুই টাইপের পরীক্ষা থেকেই সে পরীক্ষা নিতে দেবে, 10th কেউ দেবে আর আইটিআইকেও দেবে, ঠিক আছে? আইটিআইকেও দেবে। তার মানে কারোরই এখানে যেহেতু রাইট সেটা বঞ্চনা হচ্ছে না, ফলে সিএটি সাব বলে দিছিল যে না, আমরা কোনোভাবে স্টে লাগাবো না। কেন স্টে লাগাবো? কারণ এখানে কারোর কোনো অধিকার বঞ্চনা হচ্ছে না, যেহেতু রেলওয়ে রিক্রুটমেন্ট দুজনকে দিচ্ছে। কিন্তু ভুক্তভোগী কারা হচ্ছে? যারা আইটিআই তারা ভুক্তভোগী হয়ে যাচ্ছে। টেকনিক্যালি যদি স্পিক করো তাহলে আইটিআইয়ের ভুক্তভোগী হচ্ছে, কারণ তারা সময় দিয়েছে, টাইম দিয়েছে টেকনিক্যাল সার্টিফিকেটটাকে পাওয়ার জন্য। অথচ দেখা যাচ্ছে যে 10th অর আইটিআই এই বোথ সিচুয়েশান করার ফলে কি হচ্ছে, যারা আইটিআই তাদের সিটের সংখ্যা তারা অনেক বেশি পরিমাণ, মানে অনেক কম পরিমাণ সিটের জন্য অনেক বেশি পরিমাণ মানুষের সঙ্গে তাদের লড়াই করতে হবে। এটা আইটিআইটা মেনে নিতে তারা চাইছিল না, ঠিক আছে? 10thদের প্রবলেম কী ছিল? দেখো, আমাদের সমাজে বেরোজগারি বা আমাদের সমাজে আনএমপ্লয়মেন্ট ইতনা বেশি, এতই বেশি যে তুমি যদি সর্বসাধারণের জন্য রাখা একটা জিনিসকে স্পেসিফাইড করে দাও, তাহলে ডেফিনেটলি তারা ক্ষুব্ধ হবেই। আর এটা ন্যাচারাল ব্যাপার, 10thদের দোষ কিছু নেই সোজা কথা বলতে। কারণ গ্রুপ ডি লেভেলে যখন ডি শব্দটা আমরা শুনি, তখন আমরা ভেবে নেই সেটা সবার জন্য বেসিক্যালি, আর এটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার। গ্রুপ ডি, গ্রুপ সি, এইগুলো অন্তত যদি সর্বসাধারণের জন্য না থাকে তাহলে প্রবলেম। আগে কি হতো, আগে যেটা হতো সেটা 10thদের দেওয়া হতো এবং পরবর্তীকালে তাদের ট্রেনিং করানো হতো। এখন রেলওয়ে রিক্রুটমেন্ট দেখলো যে ট্রেনিং করাতে হিউজ একটা মানি খরচা হয়, প্রচণ্ড মানি খরচা হয়। তার ফলে তাদেরকে বলা হয় যে আগে তোমার টেকনিক্যালি তোমরা সাউন্ড হও, মানে তোমার টেকনিক্যাল সার্টিফিকেট নিয়ে আসো, তারপরে তোমাদেরকে এই রিক্রুটমেন্টে বসতে দেওয়া হবে। এবং তার জন্য আমরা জানি যে বহু পরীক্ষার্থী তারা কিন্তু আইটিআই করে তারা কিন্তু এই রিক্রুটমেন্ট প্রসেসে মানে ভাগিদার হতে চাইলো। কিন্তু যখন নোটিফিকেশান বেরোলো তখন সেম কেস, যেটা আমি আগে বললাম, যে রেল বললো আইদার ইট অর দ্যাট, অথবা এটা অথবা এটা, মানে যে কোনো একটা হলেই তোমার চলে যাবে, যেটাতে প্রবলেম তৈরি হলো। কারণ কেসটা কিসের উপর হয়? কেসটা হয় যে যা বলেছো তা তুমি করছো না। এখন আমরা জানি যে সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট আছে, সেটাতে বলা হয় যখন রিক্রুটমেন্ট প্রসেস চালু হয়ে যাচ্ছে তখন মেজর চেঞ্জ করা যায় না। মেজর চেঞ্জ কাকে বলা হয়? কোয়ালিফিকেশানে চেঞ্জ। তুমি পোস্টগুলোকে এমনভাবে বন্টন করলে যাতে সেটাকে মেজর ধাক্কা লাগছে, এরকম কিছু চেঞ্জ করা যাবে না, ঠিক আছে? তো এটাতে দেখো বড়সড় একটা কোয়ালিফিকেশান চেঞ্জ আসছিল, কারণ আমরা দেখতে পাচ্ছি একটা ছোট সংখ্যক পোস্টের জন্য বিশাল বড় সংখ্যক গণ্ডিকে অতিক্রম করতে হচ্ছিল। তার মানে ডেফিনেটলি, মানে তুমি একটা কেক পাওয়ার জন্য যদি তোমাকে 100টা মানুষের সঙ্গে লড়াই করতে হয়, ব্যাপারটা সেরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা প্রসেসটা। এবং আজকের যে ভার্ডিক্ট, আমরা আজকে জানি যে আজকে ফাইনাল ভার্ডিক্ট আসার কথা ছিল, এবং আমি তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে মানে নর্মাল পড়াতে গিয়ে, এর বেসিস কোনো ভিডিও আমি করিনি, নর্মাল পড়াচ্ছিলাম তখন আমি বলেছিলাম যে 28 তারিখ ভিডিও তোমাদের কোনো ভার্ডিক্ট আসবে না, এটা পিছিয়ে যাবে। তো সেম ব্যাপারটাই হলো যে দিল্লি হাইকোর্ট এইটা আবার পুনরায় সিএটি এর হাতে দিল। 1 মান্থ টাইম এখানে দেওয়া হয়েছে সিএটিকে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে তাকে, সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল তাকে, এবং দিয়ে বলা হয়েছে 1 মাসের মধ্যে এই ব্যাপারটার একটা মীমাংসা করতে। যেমন প্রবলেম হচ্ছে সিএটি তো আগেই এর ব্যাপার জানিয়েছে, এবার হবে যেটা সেটা হচ্ছে চিঠি চাপাটি হবে, অফিসিয়াল ব্যাপার আলোচনা হবে, এবং আলোচনাতে বারবার উঠে আসবে সিএটি নিজস্ব বক্তব্য। কারণ সিএটি আগেই বলেছে যে যেহেতু কারোর অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না, সেহেতু আমরা
একে স্টে লাগাবো না। তাতে কী হবে, তাতে যেটা হবে সেটা যারা আইটিআই করেছে, যাদের জন্য এই কোর্ট কেসটা হয়েছে, যারা এই কোর্ট কেসটা করেছে, তারা বেসিক্যালি আবার একই কথা বলবে যে তাহলে সেটা নোটিফিকেশানের আগে অত কাণ্ড ঘটানোর কী ছিল রেলওয়ে বোর্ডে। রেলওয়ে বোর্ড তো ডাইরেক্ট বলতে পারতো তাহলে আমাদের এই টেকনিক্যাল সার্টিফিকেটের কী দাম আছে। অর্থাৎ যদি আমাদেরটাতেও 10th ঢুকে যায়, আর টেন্থের যারা যে তোমাদের সিটগুলো তাতেও যদি 10টা ঢোকে, তাহলে আমাদের কোথায় মান্যতা দেওয়া হচ্ছে, আমাদের সার্টিফিকেটের বা কী ভ্যালুই বা থাকছে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আবার আইটিআই যারা করেছে তারা বলতে আরম্ভ করবে। তার মানে ব্যাপারটা হবে যেটা, সেটা হচ্ছে আবার ক্লাস হবে, আবার দিল্লি হাইকোর্টে যাবে, আবার ব্যাপারটা পিছিয়ে যাবে। তো 1 মাসের মধ্যেও যে এর কোনো সুরাহা হবে বলে মনে হচ্ছে না। তো এইবার তুমি বলো, কেন আমি প্রথমে বললাম যে যারা আমাকে এক্সাম ডেট সম্পর্কে জিজ্ঞেস করবে তাদের আমি উত্তরটা কী দেবো। এই হচ্ছে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে ওয়েস্ট বেঙ্গলের যে ফ্লো, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে ফ্লো, সে একটা কথা আছে না, আমি পুরো কথাটা মনে করতে পারছি না, বাট ওভারঅল একটা ভিউ দিচ্ছি যে আজ যা বাংলা দেখে কালকে তা ভারত দেখে, এরকম একটা, আর কালকে যা ভারত দেখে বাদ বাকি বিশ্ব তা দেখে কিছুদিন পর, এরকম একটা কথা আছে। তো দেখতে পাচ্ছি এই কথাটা এখানে লাগু হয়ে যাচ্ছে। আজকে যা ওয়েস্ট বেঙ্গল দেখছে, দেখা যাচ্ছে কালকে তো সেন্ট্রাল গভর্নমেন্ট সেই একই সুরে কথা বলছে, হুইচ ইজ প্রিটি গুড নর্মাল। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো এখানে কোনো পলিটিক্যাল ব্যাপারের কথা বলা হচ্ছে না, পয়েন্ট টু বি নোট, প্লিজ ভালো করে বোঝো, এটা কোনো পলিটিক্যাল ইস্যুকে নিয়ে বলাই হচ্ছে না। সেন্ট্রাল গভর্নমেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে সেন্ট্রাল রিক্রুটমেন্ট প্রসেস হুইচ ইজ রান বাই রেলওয়ে বোর্ড। এবার তোমরা বলবে স্যার এগুলো তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার নয়। এবার তোমরা একটা জিনিস ভালো করে বোঝো যে গভর্নমেন্ট ছাড়া আর কার ব্যাপার হতে পারে, কারণ বেসিক্যালি এভরিথিং ইজ গণতান্ত্রিক, এভরিথিং ইজ ডেমোক্রেটিক। সুতরাং একটা কি পসিবল নয় যে, পসিবল কি যে ভোটাভুটি না করে বা কোনো কিছু না করে, ভোটাভুটি মানে আমি নর্মাল কথা বলছি না, একটা কথা বলি, যাদের পলিটিক্যাল নলেজ সাউন্ড আছে, যাদের এই ব্যাপারটা নিয়ে মোটামুটি ধৈর্য ধরে শোনার ইচ্ছা আছে, যারা যুক্তি বোঝে, তারাই দয়া করে ভিডিওটা দেখো, নইলে ভিডিওটা প্লিজ বন্ধ করে দাও। কারণ কিছুক্ষণ পরে এই কমেন্ট আসবে যে স্যার হচ্ছে বিভিন্ন পার্টির নাম তুলে, প্লিজ দয়া করে এটা করবে না, কারণ বিকজ দিস ইজ নট অ্যাবাউট পলিটিক্যাল ইস্যুস। এটা আমাদের পেটের ব্যাপার, এটা আমাদের পেটের ব্যাপার, বেরোজগারির ব্যাপার, এটা আনএমপ্লয়মেন্টের ইস্যুর ব্যাপার। প্লিজ এর মধ্যে পলিটিক্যাল ইস্যুকে দয়া করে ঢোকাবে না, আমি বারবার বলবো এটা, ঠিক আছে? না কোনো পলিটিক্যাল ইস্যুকে ঢোকাবে, না কোনো পলিটিক্যাল কথাবার্তা এখানে দয়া করে প্লিজ বলবে, বিকজ এটা কিন্তু সেই ব্যাপার নয়, এটা বেসিক্যালি তোমাদের ভবিষ্যতের ব্যাপার, এটা বুঝতে হবে। এই যে আজকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যেটা হচ্ছে, ঠিক আছে, কালকে এসএসসিতে এটা হতে পারে, আর আজকে এসএসসিতে যেটা হচ্ছে কালকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে সেটা হতে পারে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো সমস্যা হচ্ছে, বুঝতে হবে যে এডুকেটিভ ব্যাপারে আমি যদি বলি, আমি যদি তোমাদের স্টাফ সিলেকশন কমিশনের যে ব্যাপারটা হয়েছে সেটা যদি একটু ছোটো করে বলি, কারণ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ব্যাপার তোমরা এটা করো না, তোমরা পরীক্ষার সময় এটা করো বেসিক্যালি, আমি দেখেছি তোমরা করো কি, স্যার আমি রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবো, তো আমি রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার পেপারই সলভ করবো, আমি আরপিএফের করবো না, আমি এমটিএসের করবো না, আমি সিজিএলের করবো না। ঠিক তেমনই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে কোনো ব্যাপার হলে তখনই আমি শুনবো, তখন আমি টুইটার ক্যাম্পেইন করতে যাব, আমি বাদবাকি সিস্টেমটাকে চেঞ্জ করার জন্য আমি কিচ্ছু বলবো না। এই জিনিসটা হচ্ছে রং জিনিস, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা ঘটছে এবং সেই ঘটার ফলেই গণ্ডগোলটা পাকাচ্ছে। আজকে যদি পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আমাদের এখন আর আমি বলবো যে কোনোরকম কোনো মুখে বলে কিছু সম্ভব হবে না। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই, সোজা কথা বলতে। এইটা হচ্ছে প্রসেস, এইবার যেটা মানে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে যে প্রসেসের দিকে, সেটা হচ্ছে এই প্রসেসটার দিকে ঠেলে দেওয়া হচ্ছে একমাত্র। ব্যাপার যেটা হচ্ছে ভালো করে বুঝবে, দেখো এখানে খুব চিল্লিয়ে কথা বলা যায়, বাট চিল্লিয়ে নাটক করে না করে তোমাদেরকে যুক্তি দিয়ে বোঝানোটা খুব দরকার যে প্রত্যেকটা ইস্যুকে আমরা যদি ডিভাইড করে দেখি যে এটা আমার ইস্যু নয়, ওটা আমার ইস্যু, তাহলে গণ্ডগোল যেটা হবে, স্টুডেন্টের মধ্যে ভেদাভেদ তৈরি হয়, অর্থাৎ একতা তৈরি হয় না। আর এই একতা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ কিন্তু এই চেঞ্জেস আনা পসিবলই নয়। এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? দেহের প্রত্যেকটা কোষ যখন সমানভাবে কাজ করে, কোঅর্ডিনেটেড উপায়ে কাজ করে, তখনই কিন্তু বডি চলে, পুরো দেহটা চলে। তোমার যদি একটা অঙ্গ প্রবলেম করে তখন কিন্তু সেটা তোমার পুরো সারাদিনের কাজকে কিন্তু কী করবে, ডিস্টার্ব করে দেবে। তো ব্যাপারটা তাই হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যখন কথা হচ্ছে তখন এসএসসি যারা স্টুডেন্ট তারা কথা বলতে চায় না, যারা এসএসসির যারা স্টুডেন্টের তাদের যখন প্রবলেম হচ্ছে তখন রেলওয়ে রিক্রুটমেন্টের যারা স্টুডেন্ট তারা কথা বলতে চায় না। এই সমস্যাটা মারাত্মক, কারণ আমি কিছুদিন আগেই একটা কমেন্ট পাচ্ছি এবং তাতে দেখা যাচ্ছে যে স্যার আমার আমার যে সিট আছে সেটা আমার এত কিলোমিটার দূরে পড়েছে, আমি এই জায়গায় যাবই না,
তা আমি কথা বলে কি করব। আবার অনেকে বলছে স্যার আমার এজ রিল্যাক্সেশন হচ্ছে না, তো আমি কথা বলে কি করব। দেখো এই জিনিসটা কিন্তু গোল টেবিল বৈঠকেও হয়েছিল, ঠিক আছে। তোমরা যদি ভারতের ইতিহাস দেখো তাহলে দেখবে গোল টেবিল বৈঠকেও, ঠিক আছে, একটা সময় পরে সেখানে যেটা হয়েছিল মেজরলি থার্ড আর সেকেন্ড আমার ঠিক খেয়াল নেই, হয়েছিল যেটা সেটা হচ্ছে যে যার দাবি তুলেছিল, এবং এই যে যার দাবি তোলার ফলে কী হয়েছিল, আসল দাবিটাই তোলা হয়নি, সেটা হচ্ছে ব্রিটিশদেরকে ভারত ত্যাগ করতে হবে। তো এখানে ব্যাপারটা তাই হচ্ছে নাকি, যদি প্রত্যেকের দাবি জানাও তাহলে আসল সিস্টেমটাকে চেঞ্জ করা হবে না। আসল সিস্টেম চেঞ্জ করাটা খুব দরকার। মেন রোড আগে তৈরি হোক, অলিতে গলিতে রাস্তা তারপরে এমনিতেই হয়ে যাবে প্রেশার দিলে। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এইটা। তো তোমরা মেন রোড তৈরি করতে চাইছো না, তোমরা খালি নিজেদের জাস্ট একটা সেন্টারের মধ্যে আবদ্ধ রেখে তোমরা বলছো যে এই জিনিসটাকে আগে তোলা দরকার, যার যেটা প্রবলেম সে সেইটাকে তুলছে। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। যেমন দেখো এই যে আইটিআই যারা আছে, ঠিক আছে, তারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এগেনস্টে কথা বলছে, এটা গুড, কারণ ডেফিনেটলি আগে তাদেরকে যা বলা হয়েছে সেটা তো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড করছে না, ফলে ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলা যেতেই পারে। কিন্তু বাদ বাকি যে বিষয়গুলো আছে, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করার যে ব্যাপার আছে, সেটা নিয়ে কজন কথা বলছে, এইটা হচ্ছে ব্যাপার। অর্থাৎ একটা সেন্টারের মধ্যে তুমি যদি আবদ্ধ থাকো তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এখন তোমাদের যদি প্রশ্ন হয়ে থাকে যে স্যার এবার আমাদের সিস্টেমটা কী করো, অর্থাৎ আমরা কীভাবে পড়াশুনো করব, আমি তোমাদের বলি যারা যেভাবে পড়াশুনো করছো তাদেরকে সেভাবে পড়াশুনো করে যেতেই হবে, কিছু তো করার নেই। তুমি তো এটা ফর্ম ফিল আপ করেছো না, ফর্ম ফিল আপ তো করেছো তুমি, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আরএসসি গ্রুপ ডি ফর্ম ফিল আপ তুমি করেছো। এবার ফর্ম ফিল আপ যখন করেছো তখন তুমি নিজের কাছে কিছু ভেবে করেছো যে রেলওয়ে রিক্রুটমেন্ট হবে এই তারিখের মধ্যে আমাদের হয়ে যাবে এবং ব্যাপারটা হবে, কিন্তু সেটা হচ্ছে না, বহু বছর ধরে হয় না। তোমরা জানো যে মারাত্মকভাবে ডিলে হয়। 2019-এর নোটিফিকেশানের যে ব্যাপার সেটা 2025-এ গিয়ে সমাপ্ত হয়, অর্থাৎ 4-5 বছর করে লাগে। শুধু তাই নয়, এই যে সিট, তোমরা শুধু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের সিটের কথা বাদ দাও, তোমরা যদি এসএসসি সিটের কথা ভাবো, যার উদাহরণ আমরা এতদিন ধরে দিচ্ছিলাম এবং ভাবছিলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে ওই উদাহরণ ফলো করতে বলবো, বেচারা সেই এসএসসিও আজকে পারছে না তার উদাহরণ রাখতে। কারণ আমরা দেখতে পাচ্ছি এডুকুইটি আসার পরে তোমরা জানো যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অফিসিয়ালি কোনো রকম কোনো যে বার্তা সেটা জাস্ট ক্যান্সেলেশনের আসছে, কিন্তু কী কারণে ক্যান্সেলেশন সেটা নিয়ে কিছু বলা হচ্ছে না, ঠিক আছে। জাস্ট এবার যে ক্যান্সেলেশন নিয়ে বার্তা আসছে, অর্থাৎ এক্সামিনেশন ক্যান্সেল নিয়ে যে বার্তা আসছে, সেই বার্তাও আমাদের এটা প্রুভ করে যে ডেফিনেটলি কোনো প্রবলেম হচ্ছে, সেই জন্যই তো ক্যান্সেল হচ্ছে। পুরো যে সিব্যাট এক্সাম এলপি সেটা টোটালি ক্যান্সেল করতে হলো, করে আবার পুনরায় রিঅ্যাসেসমেন্ট করতে হচ্ছে। একটা জিনিস ভালো করে ভাবো তো, এই যে রিঅ্যাসেসমেন্ট করতে হচ্ছে, আবার রিঅ্যারেঞ্জ করতে হচ্ছে, এর জন্য টাকা খরচ হয় না? এই টাকা কার টাকা? পাবলিক মানি তো এটা। তোমাদের যে টাকাটা তোমরা দিয়ে রাখো এবং বলা হয় যে পরীক্ষা দিলে তবে ফেরত দেওয়া হবে, সেটা তো ডেফিনেটলি শেয়ার মার্কেটে খাটে এবং খেটে তার তো একটা প্রফিট বা মুনাফা থাকে, সেই মুনাফা অনুযায়ী তোমাদের তো ফেরত দেওয়া উচিত। তোমরা যখন সুদের অঙ্ক করো তখন কী করো, 100 টাকা তুমি যদি কারো কাছে দিয়ে রাখো 10 বছর ধরে বা অ্যাটলিস্ট 2 বছর ধরে, তাহলে সেটা যখন ব্যাক করবে তখন তার একটা ফেরত তো আসবে, কিছু একটা সুদ তো আসবে। তো ডেফিনেটলি পরীক্ষা না দিলে আমি সেই সুদ সমেত টাকাটা ফেরত পাবো না, এটা যদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বলে তাহলে গুড। তার মানে তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আমি আমার আখেরটা গুছিয়ে নেবো, আর যাদের ওপর বেস করে আমি আখেরটা গোছাচ্ছি তাদের দিকটাও একটুও দেখবো না, হুইচ ইজ রং। কারণ আমরা যখন দেখি যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজে কত টাকা করে পেমেন্ট হয়, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ড সবার কিন্তু উচ্চ মধ্যবিত্ত ধনী পরিবার থেকে হয় না, আমরা এটা সবাই ভালো করে জানি। তো এই জিনিসগুলো একটা ম্যাটার করে, মানে আমি যদি বলতে যাই তাহলে যে সারাদিন সারা রাত 2 দিন মানে লেগে যাবে, কিন্তু বলা শেষ হবে না, ব্যাপারটা এরকম হয়ে গেছে সিস্টেম। তো এখন আর বলার সময় নেই বেসিক্যালি, এটা হচ্ছে ব্যাপার, বলার সময় আর এখন আর নেই। এবার আমরা ওয়েস্ট বেঙ্গলে যে ফ্লো দেখতে পাচ্ছি সেই সেম ফ্লো যদি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টেও দেখতে হয়, রিক্রুটমেন্ট প্রসেস বলো বা তুমি যদি বলো এমপ্লয়মেন্টের ব্যাপারে বা যদি বলো এই কোর্ট কেসের ব্যাপারে, তাহলে একটা মারাত্মক দিন আমাদের দেখতে হতে পারে আগামীতে, যখন আমরা দেখব যে মানে কোনো রিক্রুটমেন্ট নেই, শুধু সেটা নিয়ে ধোঁয়াশা, যেটাই বলছিলাম যে একটা ব্লারনেস কাজ করবে, পরীক্ষার নোটিফিকেশান বেরোবে বা পরীক্ষা হবে না। এটাই যদি সিচুয়েশান হয়ে থাকে তাহলে তো সেটা গণ্ডগোলের। কারণ আমরা জানি যে আমরা মানে প্রচুর স্টুডেন্ট যখন আমাদেরকে ফোন করে তখন অনেক সময় বলি না সেন্ট্রালে পরীক্ষা দাও, তোমরা ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকিও না। তবে স্যার সেন্ট্রালে কোন পরীক্ষা দেবো, আমার তো ইংলিশ খারাপ, তখন আমি তাকে বলি স্যার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দাও স্যার তুমি। তারপর যদি কেউ বলে না স্যার আমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আছি, আমার ইংলিশটা মোটামুটি ভালো আছে, আমি তখন তাকে বলি যে তুমি রেলওয়ে গ্রুপ ডি বা এমটিএস দাও। আমি তখন অনেকে বলে যে স্যার আমরা যদি হায়ার লেভেলে যাই তখন কী করবো, আমরা বলি তোমরা সিজিএস বা সিএইচএসএল দাও। একটা জিনিস ভালো করে বোঝো, এই যে কথাগুলো বলার মতো সুযোগ আমরা কি আর পাবো, নাকি তোমরা আমাদের বলার মতো সুযোগ পাবে যে স্যার কোন পরীক্ষা দেবো? কারণ দেখতে পাচ্ছি যে পরিস্থিতি আছে, দেখা যাচ্ছে যে মানে পরীক্ষাই থাকবে না, শুধু নোটিফিকেশান থাকবে।
তারিখের পর তারিখ থাকবে, ওই যে একটা কথা আছে না, তারিখ পে তারিখ। এবার এটা দেখতে পাচ্ছি নোটিফিকেশনের তারিখ পে তারিখ থাকবে, কোর্টের তারিখ পে তারিখ থাকবে, বাট দেয়ার ইজ নো এক্সামিনেশন সেন্টার, দেয়ার ইজ নো অ্যাকচুয়াল এক্সামিনেশন অ্যারেঞ্জমেন্ট। তো এইটা যদি হয়ে থাকে, এটা যদি হওয়ার মতো দিন যদি তোমরা দেখতে না চাও, ঠিক আছে, তাহলে আমি বলবো যে কথা আওয়াজ ওঠানোটা দরকার। অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমি বলবো আওয়াজ ওঠানোটা দরকার, কারণ তোমরা জানো আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলো আছে তাতে অলরেডি আওয়াজ উঠতে আরম্ভ করেছে এবং তারা অনেকটাই সংঘবদ্ধ। ঘটনা হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমরা জানি যে আমরা বাঙালি, এবং আমাদের বাঙালিদের ক্ষেত্রে একটা ব্যাপার আছে যে ন্যূনতম কিছু পেয়ে গেলেই আমরা সন্তুষ্ট থাকি। এই ন্যূনতম কিছু পেয়ে গেলে সন্তুষ্ট থাকি, এই দিনটাই আজকে আমাদের এই দিনে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে মানসিকতা, এটাই আমাদের এই দিনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। মানে আমাদের এমন দিনে দাঁড় করে দিয়েছে যেখানে আমাদের যদি খুঁটে খাওয়ার মতো পরিস্থিতি হয়, তাহলে আমরা বলবো ওই খুঁটে খেয়েই আমরা সন্তুষ্ট থাকছি, আর কিছু দরকার নেই ভাই, কিছু তো পাচ্ছি। এই কিছু তো পাওয়া, আমরা কি ভিখারি নাকি যে কিছু পাওয়া? কিছু পাওয়ার অর্থটা কী? এটা আমাদের রাইট, যে কোনো জিনিস যখন গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা হবে, সেই রাইটটা মানে সেই যে অধিকারটা আমাদের দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা রিক্রুটমেন্টের অধিকার হতে পারে, সেটা রিক্রুটেড হওয়ার অধিকার হতে পারে, সেটা অন্য যে কোনো ফেসিলিটি হতে পারে। অ্যাজ ইট ইজ আ গভর্নমেন্ট অর্ডার, তাহলে সেটার পূর্ণ স্বাধীনতা আমাদের আছে যে সেটাকে ভোগ করার, অ্যাজ এ প্রিভিলেজ, অ্যাজ এ অফিসিয়াল প্রিভিলেজ, বিইং আ হিউম্যান বিইং আ সিটিজেন অফ ইন্ডিয়া, এটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। আর সেই মেন অধিকারটুকুই যদি জাস্ট অধিকার দেওয়ার নাম করে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে গণ্ডগোলের। কী রাজ্য কী কেন্দ্র, দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এক্সামিনেশনের ক্ষেত্রে, আই এম নট টকিং অ্যাবাউট, আমি ভালো করে বলছি, আমি কোনো পলিটিক্সের ব্যাপারে কথা বলছি না, আমি বলতে চাইছি আমাদের রিক্রুটমেন্টের ব্যাপারে। না আমাদের ওয়েস্ট বেঙ্গলের রিক্রুটমেন্ট সিস্টেম ভালো, না সেন্ট্রাল রিক্রুটমেন্ট দেখা যাচ্ছে সেই ওয়েস্ট বেঙ্গলকেই ফলো করতে করতে যাচ্ছে আস্তে আস্তে, হুইচ ইজ রং। এবার অনেকে বলবে যে স্যার কোর্ট কেস তো আর এক্সামিনেশান যারা মানে করাচ্ছে, আরআরসি হোক, আরআরবি হোক, এসএসসি হোক, এরা তো করছে না, এরা তো রিক্রুটমেন্ট বের করছে, এদের তো কোনো প্রবলেম নেই। তাহলে শুধু শুধু কোর্ট কেস করে এগুলোকে বার করে করে দেওয়ার প্রবলেম কী? তুমি একটা জিনিস ভালো করে ভাবো, আসলে তোমার ঘরে যতক্ষণ না নুন আনতে পান্তা ফোড়াবে, ততক্ষণ তো তুমি বুঝতে পারবে না যে ওই সিচুয়েশানটার অবস্থাটা কী, তাই না? যারা এই ইয়েটা করছে, যারা এই কোর্ট কেসটা করছে, তাদের নির্ঘাত কোনো মুদ্রা আছে, তাদের নির্ঘাত কোনো মানে ম্যাটার আছে। মানুষ তো পাগল নয় যে একটা জিনিস সেটাকে সুস্থিরভাবে চলছে সেটাকে ঘেঁটে দেওয়ার দরকার, এমন তো নয়। তার মানে নির্ঘাত কোনো ব্যাপার রয়েছে, সেই ব্যাপারটার যে যৌক্তিকতা আছে সেটা বোঝাটা খুব দরকার। এরপরে আমি দ্বিতীয় স্টেজ একটা কথা বলি, সেটা হচ্ছে, এটা তো তোমাদের বললাম রিক্রুটমেন্ট প্রসেস হাল নিয়ে, হাকিকাত নিয়ে, যে ঝুলে আছে মামলা গলায় দড়ি দিয়ে, এবং সেটা আর আমরাও ঝুলে আছি, দেখতে পাচ্ছ আমরাও এই যে ঝুলে আছি, ঠিক আছে, আমরা ঝুলে আছি দুটোর মাঝখানে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং ক্যাট। এবার কী হবে, যেটা হবে সেটা হচ্ছে আমরা একবার এদিকে যাব, আবার আমরা এদিকে আসব, একবার এদিকে যাব, একবার এদিকে আসব, আর আমাদের হাতে কি থাকবে? আমাদের হাতে দৌড়দৌড়ি করে মরবো, আমাদের হাতে থাকবে হচ্ছে জিরো, ঠিক আছে। এবার আমি বলি যে যারা এর মধ্যে পড়াশোনা করতে চাইছো তারা কি করবে, তাদের একটা জিনিস আমি ভালো করে বলবো, সেটা হচ্ছে রিভিশন যা তোমরা পড়েছো এতদিন পর্যন্ত, সেটা প্লিজ রিভিশন দেওয়া স্টার্ট করো। আর রিভিশনের সাথে সাথে নতুন যে চ্যাপ্টার নেবে সেই চ্যাপ্টারটাকে অল্প পড়বে আর পুরনো পার্টটাকে রিভিশন করবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। রিজনিং এবং ম্যাথ পার ডে করার দরকার। রিজনিংয়ের ক্ষেত্রে তোমরা যদি দেখো যে রেলওয়ে গ্রুপ ডিতে এবং এএলপিতে এবং তোমাদের এই যে 2025-এ এনটিপিসি হয়ে গেল, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যানালাইটিক্যাল রিজনিং পড়েছে। অ্যানালাইটিক্যাল রিজনিং কোনগুলো? এই যে তোমাদের হয় যেটা না, বক্স পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বড় বড় তোমাদের ডিস্ট্যান্স টেস্ট, এগুলোকে বলা হয় অ্যানালাইটিক্যাল মানে তোমাদের রিজনিং। এবং তোমরা স্টেটমেন্ট বেসড রিজনিংও পাবে। এই রিজনিংগুলোকে প্র্যাকটিস করার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে, মানে ভালো করে করে আসার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পার ডে করা। তো পার ডে এগুলোকে করাটা খুব দরকার। এবার তোমরা যদি আমাকে বলো স্যার ডেট কী হবে এর, এক্সামিনেশান ডেট কী হবে, আমরা তো স্যার পড়েই চলেছি আশুভুদ্র হিমাচল শেষ করে আমরা পড়েই চলেছি, ডেট কী হবে এর? দেখো ডেট আমি তোমাদের বারবার বলবো, এই যে 1 মাসের যে গ্যাপ যাচ্ছে না, সিএটির হাতে যে 1 মাসের মধ্যে যে গ্যাপ যাচ্ছে, এই 1 মাসের গ্যাপ আমরা অলরেডি পাবো, এটা গেল প্রথম কথা। অর্থাৎ আমাদের সেপ্টেম্বর ডেফিনেটলি যাবে, এবং সেপ্টেম্বরের পর অক্টোবরও যাবে, এটা আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এটা না হলে বলতাম না, সেপ্টেম্বরের পর অক্টোবরও যাবে। তো অক্টোবর শেষ বা নভেম্বরের দিকে যদি সিএটি ঠিকঠাক করে দিতে পারে, তবেই আমরা বলতে পারি, এই শর্তটা আমাকে রাখতেই হবে, তবে আমরা বলতে পারি যে নভেম্বরের দিকে পরীক্ষা হওয়ার চান্স আছে, কারণ তার মাঝখানে আবার ডেটেরও ব্যাপার রয়েছে। শুধু তাই নয়, এই যে এসএসসির এডিকুইটি নিয়ে ব্যাপার, সেটাও কিন্তু আমাদের সামনে চলে আসছে, ফলে ওখানে একটা রিক্রুটমেন্টের ব্যাপার রয়েছে, এবং ওভারঅল এই পুরো প্রসেসটা কিন্তু কাজ করছে। এবার তোমরা এটা ভালো করে বুঝবে, সেটা হচ্ছে যে তার মানে টিসিএসের উপর প্রেশার পড়ছে,
যে কারণে তো একটা অন্য একটা সংস্থাকে আনতে হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তাই না? যে কারণে কিন্তু এডিকুইটি ভালো করে দেখো, এডিকুইটি আমরা জানি যে আমাদের যে ফেজ 3 সিলেকশন যে চলছে, সিলেকশন পোস্টের যে পরীক্ষা চলছে এসএসসির, তার পার্টটা এডিকুইটি করাচ্ছিল এবং সেখানে কিছু বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে অফিসিয়ালি। এবং দেখা যাচ্ছে অফিসিয়ালিতে এটা বলা হয়নি যে এডিকুইটিই করছে, বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা এক্সামটাকে ক্যান্সেল করছি এসএসসির তরফ থেকে, এইটা বলা হচ্ছে। তো ভালো করে ভাবো একটা জিনিস, যে এক্সাম ক্যান্সেল করতে হচ্ছে মানে নির্ঘাত কিছু ব্রড ইস্যু আছে, যেটা আমি প্রথমেই বললাম। তো এই পুরো ব্যাপারটাকে তোমাদের মাথায় রেখে আমি বলতে পারি যে তোমরা নভেম্বরের দিকে তাকিয়ে থাকতে পারো, এই লেভেলে গ্রুপ ডি পরীক্ষা হওয়ার একটা চান্স আমি বলতে পারি হতে পারে, ঠিক আছে? এবং সিএটি যে ভার্ডিক্ট দেবে, ট্রাইব্যুনাল যে ভার্ডিক্ট দেবে, তার উপর বেস করে আমরা একটা মানে ব্যাপারে পৌঁছতে পারবো। এইটা হচ্ছে এই টোটাল ভিডিওটাতে আমি যতদূর বুঝি সেইটা আমি তোমাদের বললাম। এবার কমেন্টে তোমরা জানিও যে তোমরা কি করতে চাইছো এই ব্যাপারটা নিয়ে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এডুকেশান সিস্টেমটাকে যদি চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু পথে নামা ছাড়া আর কোনো উপায় নেই।